লেখো, অনিশ্চয়তার গাণিতিক পরিমাপকে বলা হয় ঝুঁকি বা রিস্ক। অনিশ্চয়তার সংখ্যাত্মক প্রকাশ বা গাণিতিক পরিমাপকে ঝুঁকি বলা হয়। ঠিক আছে, বইয়ে তুমি অনেক ডিটেইল কথাবার্তা বলা আছে, সেগুলি নিজেরা পড়ে নিও। এখন যেটা বলি সেটা লিখো শুধু। অনিশ্চয়তার গাণিতিক পরিমাপ বা সংখ্যাত্মক প্রকাশকে ঝুঁকি বলে। ঠিক আছে, আমরা কি লিখছি সবাই? অনিশ্চয়তার সংখ্যাত্মক প্রকাশকে ঝুঁকি বলে। বিষয়টা এরকম, প্রকাশকে ঝুঁকি বলে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, তুমি একটা ব্যবসা দিলে, ব্যবসা দেওয়ার পর তুমি বলতেছো যে আমার ক্ষতি হয়েছে। কি বলছি আমি? আমার ক্ষতি হয়েছে বা ক্ষতি হবে। এটাকে কিন্তু তুমি এই যে ঘটনাটা বলছো যে ক্ষতি হবে বা ক্ষতি হয়েছে, এটি হচ্ছে আসলে অনিশ্চয়তা। কিন্তু যখন তুমি এটাকে সংখ্যায় প্রকাশ করবে, অর্থাৎ যখন তুমি বলবে যে আমার 100 টাকা ক্ষতি হয়েছে কিংবা আমার 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ঝুঁকি বলবো। আমরা ব্যাংকে টাকা রাখি না? জি স্যার। তো আরে আচ্ছা, তোমরা তো ছোট বাচ্চা না, তাই না? আবারও বলছি যে আমি বলছি যে আমি একটা ব্যবসা করলে আমার কি হবে? লাভ হবে। এত শব্দ কার মাঝে এরকম শোনা যায় না। বললেন না স্যার, শিশিরে ভাষায় শব্দ হচ্ছে। ডালিয়া বুঝতে পারছে, কারণ শব্দ হইলে ওই যে একটা গ্রিন কালার মার্ক হয়। শব্দ হওয়া মানে তো আমরা যখন কথা বলি আমাদেরও কি হয়? গ্রিন হয়। ঠিক আছে, ওরকম শব্দ হইলো। আমি যে দুজনের শব্দ হচ্ছে, এই দুজনকে ওয়েটিং রুমে রেখে দিছি, ওরা ওখানে ঘুমাইতে থাকুক। হ্যাঁ, লিসেন, তুমি বলছো যে আমার লাভ হবে, আমি ব্যবসা করব, কি লাভ হবে সেজন্য, কিন্তু এটা তো আসলে অনিশ্চিত একটি ঘটনা, তাই না? ব্যাংকে টাকা রাখবে বলছো লাভ হবে, এটিও কি অনিশ্চিত ঘটনা। কিন্তু যখন তুমি বলবে ব্যাংকে টাকা রাখলে আমাকে 100 টাকা 10 টাকা লাভ দিবে, সেটি হবে আমার জন্য কি? ঝুঁকির পরিমাপক। ঠিক আছে, হ্যাঁ, কারণ লাভটা কিন্তু হতেও পারে নাও হতে পারে, কিন্তু তুমি সংখ্যায় প্রকাশ করছো যেহেতু, এটা কি হয়ে গেল? ঝুঁকি হয়ে গেল। সো আমরা এই বিষয়টা মানে বুঝতে পেরেছি যে ঝুঁকি কি আর অনিশ্চয়তাটা কি। ঠিক আছে, তো অনিশ্চয়তার সংখ্যাত্মক প্রকাশকে আমরা কি বলছি? ঝুঁকি বলছি। আমরা কি কি কিভাবে পরিমাপ করতে হয় সেটা জানি? হ্যাঁ, ঝুঁকি কিভাবে পরিমাপ করতে হয় সেটা কি আমরা জানি? জানি না। তাহলে আমরা ঝুঁকির পরিমাপক গুলো লেখো, যে যে ঝুঁকি পরিমাপ করার জন্য নিম্নলিখিত গাণিতিক পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। ঝুঁকি পরিমাপের জন্য নিম্নলিখিত গাণিতিক পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, জি স্যার। সেগুলো কি কি আমরা একটু লিখি। প্রত্যাশিত আয় বা এক্সপেক্টেড রিটার্ন। হ্যাঁ, এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়। আয়।
এক নাম্বার দিয়ে লিখবো আমরা এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়। আয়। 2 নাম্বার লেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। লিখেছি? জি স্যার। বানানগুলো নিজেরা পড়ে দেখে নেবে। তারপর হলো ভেরিয়েন্স বা ভেদাঙ্ক। ভেরিয়েন্স বা ভেদাঙ্ক, বেদাঙ্ক। ঠিক আছে? তারপর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স স্যার বাংলা এটা হচ্ছে সহভেদাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, ঠিক আছে? এটা সহভেদাঙ্ক না, এটা বিভেদাঙ্ক। হ্যাঁ, আমরা কি লিখেছি? জি স্যার। তারপর লেখা হচ্ছে কোভেরিয়েন্স। স্যার কোভেরিয়েন্স। হ্যাঁ, COVARIANCE, কোভেরিয়েন্স, ঠিক আছে? শিশির, এখন পরিবেশ শান্ত হইছে, দেখছাস ওয়েটিং রুমে কেমনে রাখছিলাম তোরে? আমার রাখবিনি, তোরে রাখি নাই, শুধু রানীরেও রাখছি কতক্ষণ। পলাশে ডিস্টার্ব করে, পলাশে। পলাশ তো আসে নাই, পলাশ তো লাইনে নাই এখন, ও চলেই গেছে। ও এটা আর কার কথা কম আমি? আচ্ছা, তাহলে না, ক্লাসে ডিস্টার্ব হয় কারণ জুমের সাউন্ড খুব ক্লিয়ার সাউন্ড, বুঝছো? ডিস্টার্ব করলেও ক্লিয়ার বোঝা যায়। আমরা ঠিক আছে তো স্যার। হ্যাঁ, এখন ঠিক আছে। একটু দেখো, তোমরা কি মেসেঞ্জার গ্রুপে ঢোকার সুযোগ আছে লাইন থেকে ওখানে? জি স্যার। বানানগুলো স্যার। চাইলে দেখে নিতে পারো, আমি অলরেডি গ্রুপে বানানগুলো লিখে দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের দরকার হচ্ছে আসলে এক্সপেক্টেড রিটার্ন বলতে কি বুঝি, তাই না? আমার মেয়েটা দেখে আছে, বলো তো এক্সপেক্টেড রিটার্ন কাকে বলে? স্যার প্রত্যাশিত আয়। এটার প্রত্যাশিত বাংলা আয়কে প্রত্যাশিত আয়, বোকা। এটার মানে কি? আহ, হুম, স্যার যেটা মানে কোম্পানি যেটা ভবিষ্যতে আয় করার মানে একটা একটা কি বলে প্রত্যাশিত মানে রাখে স্যার, ভুলে গেছি স্যার। ভুলে গেছো না? প্রত্যাশিত হচ্ছে আসলে তুমি আজকে আমার এখানে ক্লাস করতেছো না, তুমি এখান জি থেকে স্যার। কি কোনো একটা টার্গেট নিয়ে তো ক্লাসে আছো না? তোমার অনলাইনের জি স্যার। কারো কারো ওয়াইফাই এর লাইন নেওয়া লাগতেছে, কারো ডাটা কিনা লাগতেছে, তাই না? তো তুমি জি যদি স্যার। 20 টাকা ডাটা খরচ করো, তো তোমার কিন্তু একটা টার্গেট আছে যে স্যারের ক্লাস থেকে আমি কিছু শিখবো। আর যদি না শিখতে পারো তাহলে কিন্তু আগামীকাল ক্লাসে আসলে অংশগ্রহণ করবে না, তাই না? কেন করবে না? যে জি তুমি স্যার। যা আশা করছিলে আমার কাছ থেকে সেটি তুমি পাওনি। এই প্রত্যাশিত আয় হলো তুমি পার্টিকুলার বিজনেস থেকে বা পার্টিকুলার ইনভেস্টমেন্ট থেকে তুমি ঠিক কতটুকু মুনাফা অর্জন করতে চাও। অর্থাৎ বিনিয়োগকারী যতটুকু মুনাফা অর্জন করতে চায় সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত মুনাফা। এবং প্রকৃতপক্ষে বিনিয়োগকারী যত টাকা মুনাফা অর্জন করে সেটাকে বলা হয় অ্যাকচুয়াল মুনাফা, অ্যাকচুয়াল রিটার্ন বা প্রকৃত মুনাফা। বোঝা গেল? একটা প্রকৃত। জি স্যার। হ্যাঁ, তুমি যতটুকু প্রত্যাশা করছো, যতটুকু পেতে চাও সেটি হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, এবং যতটুকু অর্জন করলে সেটিকে বলছি আমরা কি? প্রকৃত মুনাফা। আমি একটা কল ধরতেছি। আচ্ছা, তাহলে আহ প্রকৃত মুনাফা বা প্রত্যাশিত মুনাফা এটি তুমি কিভাবে নির্ধারণ করো? তুমি কিভাবে বুঝবে যে আসলে আমার এত টাকা মুনাফা অর্জন করতে আমি চাই?
তুমি যদি আগের কোনো অভিজ্ঞতা না থাকে মুনাফা অর্জন করার, তাহলে তো তুমি বলতে পারবে না, পারবে? না স্যার। তুমি যদি আমার সাথে জুমে ক্লাস না করো, তাহলে তো তোমার এক্সপেকটেশন গ্রো করবে না, তুমি বুঝতে পারবে না যে আসলে ক্লাস করলে আমার কতটুকু হবে কি হবে না। অথবা তুমি আমার সাথে ক্লাস আজকেই প্রথম দিন শুরু করতে চাও, তা তুমি অন্য কারোর সাথে শেয়ার করবে বিষয়টা, আসলে জুমে ক্লাস করলে কেমন হয় রে, জুমের ক্লাস কি বোঝা যায়, তাই না? এরকম জিজ্ঞাসা করবে না? জি স্যার। তাহলে এই প্রত্যাশিত মুনাফা নির্ণয় করার জন্য তোমার কাছে কিছু থাকতে হবে, কি ডাটা থাকতে হবে, তাই না? জি এই স্যার। ডাটাগুলো অবশ্যই কি গাণিতিক ডাটা থাকতে হবে। তো আমি দেখো ইতিমধ্যে গ্রুপে 3টা ফর্মুলা দিয়েছি, 3টা ফর্মুলা আছে এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত মুনাফার 3টা ফর্মুলা আমরা তোমাদের বইয়ে কিরকম আছে আমি জানি না প্রকৃতপক্ষে। 3টা ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করব। প্রথম ফর্মুলাটি হচ্ছে আমরা এক্সপেক্টেড রিটার্নকে লিখবো কি দিয়া, এক্সপেক্টেড রিটার্নকে লিখবো হচ্ছে ইআর দিয়ে, ইআর দিয়ে লিখবো। হ্যাঁ, আমি একটু লিখে দেখাই, তারপরে তোমরা যদি মনে করো যে আমি পারবো স্যার, ওয়েল এন্ড গুড। খেয়াল করো, এক্সপেক্টেড রিটার্নকে আমরা ইআর দিয়ে প্রকাশ করব। ইআর, যদি আমি মনে করি যে এক্স নামক একটা প্রকল্পের এক্সপেক্টেড রিটার্ন বের করতে চাই, তাহলে আমরা লিখবো কি এক্সপেক্টেড রিটার্ন এক্স। দেখা যাচ্ছে? জি স্যার। স্যার একটু বড় করা যায় না? অবশ্যই জি বড় স্যার, করা যায়। দেখা যায় অনেক ছোট। একটু বড়। ছোট বলে কি মেয়েরা, এগুলো অনেক বড় তো, আর বড় করা যাবে? না হলে চলবো স্যার। ক্লিয়ার। বোঝা যায় তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, লেখেন, সমস্যা নেই। এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু, এটা প্রথম সূত্রটা যদি আমরা সাধারণভাবে মনে করি যে আমার কিছু ডাটা দেওয়া আছে, মানে অতীতের কোনো তথ্য দেওয়া আছে আর কি, আমার কাছে অতীতের কোনো তথ্য দেওয়া আছে, কোনো এই ধরনের কোনো প্রতিষ্ঠানের তথ্য দেওয়া আছে। ফর্মুলাটা হচ্ছে আমরা কি লিখবো, সামেশন লিখবো, ঠিক আছে? সামেশন চিহ্ন আমাদের এখানে এই মুহূর্তে নাই, তারপর আমি লিখে দেই ইয়াতে লিখি সাম। হ্যাঁ, সাম দিয়ে কি বুঝবে, সামেশন। হ্যাঁ, সামেশন আর সামেশন চিহ্ন তোমরা পারো? জি স্যার। জি স্যার। জি স্যার। সামেশন আর ডিভাইডেড কি নাম্বার অফ ইয়ার। হ্যাঁ শিশির, জি স্যার। সামেশন চিহ্ন সবাই পারার কথা। হ্যাঁ, জি আমি স্যার। পারি এস স্যার। ইউ এম দিয়ে বুঝলাম যে সাম, সাম মানে সামেশন অর্থাৎ যোগফল। অর্থাৎ তোমার কাছে যদি 3 বছরের প্রফিট দেওয়া থাকে, অতীতের 3 বছরের প্রফিট দেওয়া থাকে, ওই প্রফিট গুলোকে কি করব, যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে আনিকা? তোমার জি কাছে স্যার। যদি 3 বছরের রেট দেওয়া থাকে, এই 3 বছরের রেটকে আমরা কি করব, যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব। যেমন এরকম যদি দেওয়া থাকে, ধরো দেওয়া আছে এমন, ইয়ার দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে হচ্ছে রিটার্ন দিয়া, ইয়ার দেওয়া আছে 1 2 3। হ্যাঁ, তারপর ধরো যে রিটার্ন দেওয়া আছে 10%, তারপর দেওয়া আছে মনে করো কত 12%, তারপর দেওয়া আছে ধরো 8%। হ্যাঁ, তো এরকম একটি কোম্পানির তথ্য দেওয়া আছে যে বিগত 3 বছরের মুনাফা ছিল 10%, 12% এবং 8%। এখানে তোমার কি বের করতে বলছে, ইআর বের করতে বলছে, এক্সপেক্টেড রিটার্ন যদি বের করতে চাও, আমি কোম্পানির যেই নাম থাকবে সেটি লিখবো। হ্যাঁ, তাহলে কি করব, 10 প্লাস 12 প্লাস কত 8, তাই না? ভাগ দিব কত, ভাগ কত শিশির, ভাগ কত রে? 3 হবো না স্যার? হ্যাঁ, ভেরি গুড শিশির, অনেক পারফরমেন্স, ব্যাপক পারফরমেন্স রে। তাহলে এই যে 10। তাহলে আমি এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে দেখে তথ্য আমার দেওয়া আছে, ওই তথ্য থেকে আমি কি করলাম, আমি যেই প্রতিষ্ঠানে আমি যেখানে ইনভেস্ট করতে চাই, আমি প্রত্যাশা
করলাম যে আমার আসলে কি হবে, 100 টাকা যদি ইনভেস্ট করে আমার 10 টাকা প্রফিট হবে। এই হচ্ছে আমার কি এক্সপেক্টেড রিটার্ন। সবাই কি বুঝেছো? রিপিট করার প্রয়োজন আছে? না স্যার। আরেকবার একটু করেন। তুমি তো ওয়েটিং রুমে ছিলা। জি স্যার। নিয়ম হচ্ছে যতগুলো মুনাফা দেওয়া থাকবে, মুনাফার হার দেওয়া থাকবে, তা যোগ করে তত দিয়ে ভাগ করবে। যেমন ইয়ার দেওয়া আছে 1 2 3 অর্থাৎ 3 বছর, রিটার্ন দেওয়া আছে 10%, 12% এবং কি 8%। এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করছি, ফলাফল আসছে 10। তোমার এক্সপেক্টেড রিটার্ন আসছে কত? 10। 10। বুঝা গেল? জি স্যার। ওকে, এখন অনেক সময় প্রশ্নে কি সম্ভাবনার মান দেওয়া থাকে, প্রবাবিলিটি দেওয়া থাকে। দ্বিতীয় ফর্মুলা, হ্যাঁ, ফর্মুলা নাম্বার 2, এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু, আমাদের যদি কি দেওয়া থাকে, সম্ভাবনা। প্রবাবিলিটি যদি দেওয়া থাকে। আনিকার বাসায় আওয়াজ হচ্ছে, তাই না? না স্যার। আচ্ছা, যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, ফর্মুলা হচ্ছে সাম অফ রিটার্ন ইনটু কি প্রবাবিলিটি। এখানে কিন্তু কিছু ভাগ দেই নাই, দিছি কি? না শিশির ভট্টাচার্য দেই নাই তো, তাই না? তাহলে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে ফর্মুলা হবে এইটা। যেমন উপরের উদাহরণে যদি আমরা এরকম লিখি, ধরো যে পি এর মান দেওয়া আছে, প্রবাবিলিটি যদি দেওয়া থাকে, তোমরা কি দেখতে পাও? না স্যার। দেখা যায় না? স্যার কিছু কিছু সময় দেখা যায় আর কিছু কিছু সময় না। তুমি ভিডিও থেকে চলে গেলে দেখো না। এই দেখো, সম্ভাবনা দেওয়া আছে ধরো 0.33, এখানে সম্ভাবনা দেওয়া আছে মনে করো, মানে সম্ভাবনার মান দেওয়া আছে সে একটাতে দেওয়া আছে। এগুলি প্রশ্নে দেওয়া থাকবে, বুঝা যাচ্ছে? প্রশ্নে দেওয়া জি স্যার। এইটাতে মনে করে দেওয়া আছে হলো 0.40, এইটাতে দেওয়া আছে মনে করো 0.30, ঠিক আছে স্যার? বাসায় আসতেছি স্যার, আসবো এই তো 5-7 মিনিট স্যার, 5-7 মিনিট। হ্যাঁ, আনিকা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো, ইয়ার দেওয়া আছে 1, প্রথম বছরের মুনাফা ছিল 10%, প্রথম বছরের সম্ভাবনার মান ছিল 0.30, দ্বিতীয় বছরের মুনাফা ছিল হচ্ছে 12%, সম্ভাবনা 0.40 বা 40%, তৃতীয় বছরে 8% মুনাফা, সম্ভাবনা দেওয়া আছে কত? 0.30। যদি এরকম প্রবাবিলিটি অনেক ক্ষেত্রে হয় কি ইকুয়াল প্রবাবিলিটি, তার মানে প্রথম বছর 1/3, দ্বিতীয় বছর 1/3, তৃতীয় বছরও কি 1/3, অর্থাৎ সম্ভাবনার মান প্রশ্নে দেওয়া থাকবে। তো এটা যদি আমরা সম্ভাবনা দিয়ে অঙ্ক করি তাহলে কি দাঁড়াবে? করে দেখাবো না পারবে? আচ্ছা, করে দেন দেখাবো। স্যার। গুণ করলেই হয়। ধরো যে 10 ইনটু কি দেখাবো আমরা, 10 ইনটু এই যে প্রথম বছরের 0.30 0.30 প্লাস সাম মানে প্লাস। আনিকা নাই, আনিকা নাই না? জি তারপর হচ্ছে 12 ইনটু 0.40 প্লাস 8 ইনটু 0.30, ঠিক আছে? আমরা পরের লাইনে যদি দেখাই, প্রথমটাতে আসবে কি 3 × 30, 3 যোগ 4 × 48, 4.8 যোগ 3 × 24, 2.4 ইকুয়াল টু যদি দেখায় কত আসে, 7 7 9 9, 10.2, তাই না জি স্যার। শিশির? জি স্যার। ক্লিয়ার? বুঝলাম না স্যার। হ্যাঁ, কি বুঝো নাই বলো? এই যে স্যার 10 গুণন 0.3 বুঝো নাই, প্লাস এগুলি বুঝো স্যার নাই? এটা তো বুঝছি হ্যাঁ, স্যার, প্লাস যে 12 যাইলো এটা স্যার কোন দিকে আইলো? এই যে 12, এই যে 12 দেখছা, দেখা যায় 12 দেখছা, হ্যাঁ এই 12 গুণন এটা এই আইছে। পয়েন্ট করছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেক স্যার বছরের তিনটা কি একই লাইনে লিখছেন আর কি? তিনটাই একই লাইনে?
হ্যাঁ, রিটার্ন যে বছর ওই বছরের প্রবাবিলিটি কত? প্রথম বছরের রিটার্ন কত? 10 না? হ্যাঁ প্রথম বছরের প্রবাবিলিটি হচ্ছে 0.30, দ্বিতীয় বছরের রিটার্ন 12, তৃতীয় বছরের রিটার্ন প্রবাবিলিটি 0.40। এইভাবে গুণন করে আমাদের রেজাল্ট আসছে কত? 10.2। এটা কি আসবে? 10.2%। ও সরি, এখানে না। এখন বুঝছো? জি স্যার। ওকে, তাহলে স্যার আমি এই চ্যাপ্টার তো মেবি আগেও করাইছেন। হ্যাঁ করাইছি। ওই করানোর পরে তো তোমাদের তো আসলে কিছু করার থাকে না। আল্লাহ তো সবার সমান ব্রেন দেয় নাই, বুঝে না তো, তাই না? ইতু বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ারিং থেকে সরে আসি, আবার একটু কথা বলি, হ্যাঁ? ওকে ফাইন। তাহলে আমরা এই মুহূর্তে আছি মাত্র কয়জন দেখছো? কত ক্লান্ত আমরা, হ্যাঁ? আমরা চলে গিয়েছি 4 জন চলে গিয়েছি। যা হোক, পলাশ আর অংশগ্রহণ করতে পারিনি। তাহলে এটি হচ্ছে রিস্ক এন্ড রিটার্নের প্রথম যে পরিমাপকটা, প্রথম যে পদ্ধতি, সেটা হচ্ছে কি প্রত্যাশিত আয় বা এক্সপেক্টেড রিটার্ন। দ্বিতীয়টাকে আমরা বলেছিলাম কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি, তাই না? মান বিচ্যুতি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি, ঠিক মান আছে? বিচ্যুতি। অথবা পরিমিত ব্যবধান। এই স্ট্যান্ডার্ডের মানে মান, মান বলা যাবে না, এখানে বলতে হবে আদর্শ। তাহলে আদর্শ বিচ্যুতির সংজ্ঞা আমরা কেউ পারি? কেউ দিতে পারবে? আগে তো পড়াইছি, অনেকে জানার কথা। ডালিয়া বলো তো দেখি। স্যার ভুলে গেছি। মানে এক পরিমাপের মধ্যে যে কত পার্সেন্ট ঝুঁকি থাকে ওইটা মেবি আদর্শ বিচ্যুতি। একের বেশি থাকলে ওটা রিস্ক বেশি, আর একের কম থাকলে ওটা রিস্ক কম, এরকম কিছু একটা। প্রত্যাশিত আয়ের গড়ের একটা ছিল, গড়ের এই, বিয়োগফলের লেখেন এরকমই তো ছিল। লেখেন লেখেন আদর্শ বিচ্যুতির সংজ্ঞাটাই লেখেন শুধু। অঙ্ক দেখবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ, হ্যাঁ? দেখেন, ঠিক আছে। কোন তথ্য সারির প্রতিটি মান থেকে, কোন তথ্য সারির প্রতিটি মান থেকে কোন তথ্য সারির প্রতিটি মান থেকে এর গড়ের বিয়োগফলের কোন তথ্য সারির প্রতিটি মান থেকে এর গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে শুনছি। এর গড়ের, কি বলছি আমি, গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দিয়া ভাগ করলে যে মান পাওয়া যায়। পদ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেরিয়েন্স বলে। তাকে ভেরিয়েন্স বলে। এই যে এখন ক্লাস ক্লাস হচ্ছে, কত ভালো লাগতেছে না? কোনো আওয়াজ নাই। জি স্যার। তাকে ভেরিয়েন্স বলে, এবং ভেরিয়েন্সের বর্গমূলকে আদর্শ বিচ্যুতি বলে। আর ভেরিয়েন্স মানে তো ভেদাঙ্ক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভেরিয়েন্সের ধনাত্মক বর্গমূলকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। ধনাত্মক বর্গমূলকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। এখন অনেক সময় হয় কি, তোমার চাইলো শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে ভেরিয়েন্সের যে অংশটা আছে না, আবার কার ভূমিকম্প হইতেছে রে? কারিনের ভাষায়। কারিন না, আখি আখি। না, আমার বাসায় শব্দ হচ্ছে না।
এই তো আঁকিরে করছে। আচ্ছা শোনো, যদি প্রশ্নে শুধু আদর্শ বিচ্যুতি বলে, তোমরা শুধু এখন সংজ্ঞাটা শুনবে, তখন সংজ্ঞাটা কিভাবে লিখবে? আদর্শ বিচ্যুতির সংজ্ঞাটা হলো কোন তথ্যসারের প্রতিটি মানের গড়ের বিয়োগফলের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে আদর্শ বিচ্যুতি বলে। ঠিক আছে, সেখানে আমি কাকে ভেরিয়েন্স বলে একটু বলে লেখার দরকার নাই। আমি একটা সংজ্ঞার মধ্যে তোমাদেরকে দুইটা শেখানোর উদ্দেশ্যে এটা লিখছি। শিশির কি বুঝছো? জি স্যার। মানে যদি আদর্শ বিচ্যুতি আসে তাহলে আমরা লিখব যে ধনাত্মক বর্গমূলকে কি বলে? আদর্শ বিচ্যুতি বলে। তোমরা একটু হোমওয়ার্ক করবে, আদর্শ বিচ্যুতি কাকে বলে, আদর্শ বিচ্যুতির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং এর সূত্র সমূহ। 3টা সূত্র আছে। আদর্শ বিচ্যুতি কাকে বলে, আদর্শ বিচ্যুতির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা এবং সূত্র। আমার আর মিটিং এর 3 মিনিট 10 সেকেন্ড টাইম আছে। হ্যাঁ, লিখেছো? হোমওয়ার্কটা লিখছো? জি স্যার।